প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের বিষয় ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্সের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। গত ক্লাসে আমরা যে বিষয়ে আলাপ করেছি সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো প্রসেসর কী, মাইক্রো প্রসেসর কাকে বলে, মাইক্রো কন্ট্রোলার কী এবং মাইক্রো কন্ট্রোলার কাকে বলে, এই দুটোর মধ্যে পার্থক্য। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখব: মাইক্রো কন্ট্রোলারের প্রকারভেদ, আর্কিটেকচার, মাইক্রো কন্ট্রোলার নির্বাচনের ক্ষেত্রে আমরা কী কী শর্ত অনুসরণ করব, এবং মাইক্রো কন্ট্রোলারের প্রয়োগ ক্ষেত্র, কোথায় মাইক্রো কন্ট্রোলার ব্যবহৃত হয়। মাইক্রো কন্ট্রোলারের প্রকারভেদ বিভিন্নভাবে এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে বিট ওয়াইজ। বিট হচ্ছে কম্পিউটার বাইনারি বিটের উপর কাজ করে। 0 এবং 1কে বিট বলা হয়। 8 বিটে 1 বাইট। এখানে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, অর্থাৎ 4 বিট মাইক্রো কন্ট্রোলার, 8 বিট মাইক্রো কন্ট্রোলার, 16 বিট মাইক্রো কন্ট্রোলার, 32 বিট মাইক্রো কন্ট্রোলার। মেমোরি ডিভাইস অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মেমোরি কি মাইক্রো কন্ট্রোলারের ভিতরে না মাইক্রো কন্ট্রোলারের বাহিরে। মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যদি হয় তখন সেটাকে আমরা বলি এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার, আর এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার। ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সিস অ্যান্ড রিস। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কন্ট্রোলার, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কমপ্লেক্স হচ্ছে একটু জটিল ধরনের ইনস্ট্রাকশনগুলি হবে, রিডিউস অনেকটা সংক্ষিপ্তভাবে কোনো ইনস্ট্রাকশনকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হবে। মেমোরি আর্কিটেকচারের উপর দুজন বিজ্ঞানী দু ধরনের কন্ট্রোলার তৈরি করেছে। একটা হচ্ছে ব্রিকসন আর হাবার্ড। ব্রিকসন, এটার আরেকটা নাম আছে বন নিউম্যান আর্কিটেকচার অর হাবার্ড আর্কিটেকচার। ফ্যামিলি 8051, মোটোরোলা, পিক, টেক্সাস, ন্যাশনাল, ARM অ্যান্ড আদার্স। 8051 মূলত ইন্টেল কর্পোরেশনের। এটা পরবর্তীতে অ্যাডমেল, ডালাস, ফিলিপস অ্যান্ড সিমেন্স এইসব কোম্পানি স্বীকৃতিপ্রাপ্ত 8051 আর্কিটেকচার ব্যবহার করে থাকে। আগের ক্লাসিফিকেশনটাকে আমরা আবার একটু বিশদভাবে দেখানো আছে। প্রসেসিং ওয়ার্ডের আকার অনুসারে আগেই বলা হয়েছে 4 বিট, 8 বিট, 16 বিট অ্যান্ড 32 বিট মাইক্রো কন্ট্রোলার। মেমোরি ডিভাইসের উপর এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার। ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে কমপ্লেক্স ইনস্ট্রাকশন মাইক্রো কন্ট্রোলার, রিডিউস ইনস্ট্রাকশন মাইক্রো কন্ট্রোলার। মেমোরির গঠন অনুসারে বন নিউম্যান আর্কিটেকচার, হাবার্ড আর্কিটেকচার। রিস এবং সিস মাইক্রো কন্ট্রোলার, এটাকে একটু বিশদভাবে যদি আমরা ব্যাখ্যা করি, রিস মাইক্রো কন্ট্রোলারের নির্দেশনাটা জটিল, সিস হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, আর রিস হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট। যেমন আমরা যদি দেখাই এরকম যে লোড ডাটা টু অ্যাকুমুলেটর, LDA সংক্ষেপে বলা হয় LDA। অর্থাৎ কোনো ডাটাকে যদি আমরা অ্যাকুমুলেটরে লোড করতে চাই, ইনস্ট্রাকশন হচ্ছে টোটাল ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড ডাটা টু অ্যাকুমুলেটর। আর এটাকে সংক্ষেপে যদি আমরা প্রকাশ করি রিডিউসড আকারে, তখন আমরা বলবো LDA। আবার যদি বলি যে মুভ A, B, এটা একটা সংক্ষিপ্ত রূপ। এখানে বি রেজিস্টার থেকে ডাটা A রেজিস্টারে ট্রান্সফার হবে। এটা ডিটেলস হচ্ছে মুভ ডাটা টু বি রেজিস্টার টু A রেজিস্টার। এটাকে আমরা সংক্ষেপে বলবো মুভ A, B। এরকম অনেক ইনস্ট্রাকশন আছে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে। যে প্রসেসরের যতগুলি রেজিস্টার আছে এগুলিকে আমরা মুভ ইনস্ট্রাকশন দিয়ে প্রকাশ করতে পারি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে। এটা ইনস্ট্রাকশনের ক্লাসিফিকেশনে যখন যাব তখন আমরা ডিটেলস আলাপ করব। রিডিউস ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা ইনস্ট্রাকশনের অ্যাব্রিভিয়েট রূপ। আর কমপ্লেক্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা সেক্ষেত্রে অনেকটা স্ট্রিং ব্যবহৃত হবে, যেমন LDA হ্যাশ, LDA স্টার, এরকম বিশেষ ক্যারেক্টার ইনস্ট্রাকশনের সাথে সন্নিবেশিত থাকবে যা স্পেশাল কিছু প্রকাশ করবে। এই জন্য আমরা এগুলিকে বলি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট। সিস অ্যান্ড রিসের পার্থক্য যদি আমরা বলি তাহলে এর নির্দেশনা জটিল আকারের ইনস্ট্রাকশন হয়ে থাকে। এর নির্দেশনা হচ্ছে সরল আকৃতির, নির্দেশনার সংখ্যা বেশি, এখানে নির্দেশনার সংখ্যাটা কম থাকে।
নির্দেশনার দৈর্ঘ্য পরিবর্তনশীল, নির্দেশনার দৈর্ঘ্য একই থাকে। এটার মিনিং হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কতক্ষণ সময় নেবে এটা নির্ধারিত থাকতে পারে। যেমন একটা ইনস্ট্রাকশন সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে এটাকে আমরা বলি ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল, একটা ইনস্ট্রাকশন সম্পন্ন হতে যতক্ষণ সময় লাগবে সেটাকে বলা হয় ইনস্ট্রাকশন সাইকেল। একটা ইনস্ট্রাকশন সাইকেল এক বা একাধিক মেশিন সাইকেলে সম্পন্ন হতে পারে। তাহলে এখানে দ্বিতীয় একটা শব্দ আসে মেশিন সাইকেল। একটা ইনস্ট্রাকশনে যদি আবার এই একটা মেশিন সাইকেল একাধিক টি স্টেট নিয়ে গঠিত হতে পারে। তাহলে কি দাঁড়ালো? একটা ইনস্ট্রাকশনের মধ্যে একাধিক মেশিন সাইকেল থাকবে। প্রত্যেকটা মেশিন সাইকেল একাধিক টি স্টেট নিয়ে গঠিত হতে পারে। নর্মালি যদি একটা টি স্টেট যদি 1 মাইক্রোসেকেন্ড হয়, একটা টি স্টেট যদি 1 মাইক্রোসেকেন্ড হয়, একটা মেশিন সাইকেলে যদি 6টা টি স্টেট থাকে তাহলে একটা মেশিন সাইকেলের টাইম হবে 6 মাইক্রোসেকেন্ড। আবার একটা ইনস্ট্রাকশনে যদি 5টা মেশিন সাইকেল থাকে তাহলে সেই ইনস্ট্রাকশন সাইকেলটা কাজ করবে 5 × 6 = 30 মাইক্রোসেকেন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে একাধিক মেশিন সাইকেল যদি থাকে সেক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশনের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এটা কোনোটাতে একটা মেশিন সাইকেল থাকবে, কোনোটাতে 2টা, কোনোটাতে 5টা, এক ভেরিয়েশন থাকবে। আর রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটারের ক্ষেত্রে বা কন্ট্রোলারের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য একই রকম থাকবে। এখন আমরা আসি অ্যাড্রেসিং মোড নিয়ে। সিস অনেকগুলি অ্যাড্রেসিং মোড ব্যবহার করে আর রিস অল্প সংখ্যক অ্যাড্রেসিং মোড ব্যবহার করে। অ্যাড্রেসিং মোড কি? হোয়াট ইজ অ্যাড্রেসিং? অ্যাড্রেসিং সাধারণত আমরা সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করি। শ্রদ্ধেয়, জনাব, প্রিয়, এই শব্দ দিয়ে যার সাথে কথোপকথন করা হবে তাকে সম্বোধন করা হয়। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেও ঠিক একইভাবে কোন ইনস্ট্রাকশন যদি রেজিস্টারকে নির্দেশ করে তাহলে তখন তাকে আমরা বলবো রেজিস্টার অ্যাড্রেসিং মোড। যদি মেমোরিকে নির্দেশ করে তখন আমরা বলবো মেমোরি অ্যাড্রেসিং মোড। যেমন মুভ A, B, এটা একটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইনস্ট্রাকশন। এখানে কাজটা সংগঠিত হবে রেজিস্টারের মধ্যে। A একটা রেজিস্টারের নাম, B একটা রেজিস্টারের নাম। আর আমরা যদি বলি মুভ A, M, এটা একটা ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং মোড অথবা মেমোরি অ্যাড্রেসিং মোড। এটাকে ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং বলা হয়। এখানে মেমোরি থেকে ডাটা এ রেজিস্টারে আসবে। তাহলে এরকম অনেকগুলি অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হয়। অ্যাড্রেসিং মোডের ক্লাসিফিকেশন আছে। আর সিস কম্পিউটারে হার্ডওয়্যারের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়, আর রিসের ক্ষেত্রে সফটওয়্যারের ক্ষেত্রে প্রতি জোর দেওয়া হয়। কোডের আকার ছোট হয়ে থাকে, কোডের আকার বড় হয়ে থাকে। এখানে কোডের আকারটা নির্ভর করবে কত বিটে এক একটা কোড গঠিত। কাজের গতি মন্তর, কাজের গতি দ্রুত, কাজের গতি নির্ভর করবে ইনস্ট্রাকশন ফ্রিকোয়েন্সির উপর, টি স্টেটের উপর। মাইক্রোকন্ট্রোলার কত ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে, কত মেগাহার্টজে কাজ করে, কম্পিউটারের স্পিড যেমন তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে, ঠিক এখানেও ঠিক কাজের গতি তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। প্রোগ্রাম রচনা করা অনেকটা সহজ, নমনীয়। এই ক্ষেত্রে প্রোগ্রাম রচনা করা কঠিন। 5 লাইন খুব নগণ্য। হোয়াট ইজ 5 লাইন? 5 লাইন বলতে আমরা কি বুঝি? 5 লাইন বলতে যেখানে অনেক ধরনের কাজ, অনেকগুলি কাজ এক ধরনের বাস ব্যবস্থার মধ্যে স্থানান্তরিত হয়, সেটাকে 5 লাইন বলি। এখানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কন্ট্রোলারের ক্ষেত্রে 5 লাইনিংয়ের পরিমাণটা কম থাকে, আর রিডিউস ইনস্ট্রাকশন সেট রিসের ক্ষেত্রে থাকে। আর এর উৎপাদন খরচটা বেশি আর উৎপাদন খরচ কম।
মাইক্রোকন্ট্রোলারের ফ্যামিলি বা পরিবার যদি আমরা ধরি তাহলে 8051 ABR অ্যান্ড পিক মূলত 8051 ইন্টেল কর্পোরেশনের। এরা পরবর্তীতে অনেক সিরিজ অনেক রকমের মাইক্রোকন্ট্রোলার আইসি তৈরি করেছে। এখানে কয়েকটা দেওয়া হয়েছে 89S5152, 89C51, 89C52, 89B51XX, অনেকটা এরকম আর কি। অ্যান্টাসিড প্লাসের মতো প্রথমবারের কার্যকারিতা একটু কম, তারপর আমরা অ্যান্টাসিড প্লাস বলি গুরুত্ব বোঝানোর জন্য, এটা আরও বেশি কাজ করবে। তার ক্যাপাসিটি বা এর বৈশিষ্ট্যটা হয়তো তার ম্যানুফ্যাকচারিং লিস্টে দেওয়া থাকে। এখানেও ঠিক একই রকম 8051-এর যে সুবিধা 52 তার ভিন্ন সুবিধা। প্রথমে আমরা 89S51 S52 তৈরি হয়েছে, তারপর C51 C52, তারপর B51XX বলতে অন্য নাম্বার থাকবে। এবিআর কর্পোরেশনের যে আইসি নাম্বার 80MB8, 80MB16, 80MB32। এখানে 8 হচ্ছে মাইক্রোকন্ট্রোলার কত বিটে কাজ করবে সেটা নির্দেশ করার জন্য, 8 বিট না 16 বিট না 32 বিট। পিকের ক্ষেত্রে পিক 10, পিক 12, পিক 16। এখানে FXX, এখানে অন্য ডাটা থাকবে, আর যেটা ম্যানুফ্যাকচারার কর্তৃক নির্ধারিত এই এর চার্ট দেখে আমরা বের করে নিতে পারবো যে এই কন্ট্রোলারটা বৈশিষ্ট্য কী। তাহলে মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলিতে আমরা যা দেখলাম মূলত 8051 ABR অ্যান্ড পিক। আর্কিটেকচারের ক্ষেত্রে যে দুই ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা ভাগ হচ্ছে বন নিউম্যান আর্কিটেকচার। আর্কিটেকচার কি? আর্কিটেকচার হচ্ছে গঠন, মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল গঠন প্রক্রিয়াটা কি হবে, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কি হয়, কি হয়ে থাকে, ডাটা এবং ইনস্ট্রাকশনের প্রক্রিয়া হয়। এই বিষয়টাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, আমাদের একটা বাড়ি আছে, অথবা আমি যদি একটা বাড়ি করতে চাই, তা আমি চিন্তা করবো যে আমাদের কতটুকু জায়গা আছে, ওখানে আমরা কয়জন থাকবো, অথবা কি কি কাজ হবে। সামর্থ্য নির্ভর করবে, কোন ধরনের কাজ করতে হবে সেটা নির্ভর করবে। নর্মালি যদি আমার কিছুই না থাকে তাহলে আমি চিন্তা করবো যে আমার একটা রুম হলে হবে, একটা ঘর হবে, তার একটা রুম থাকবে যেখানে শুধু থাকার ব্যবস্থা হবে। আমরা যদি পরবর্তীতে এনহ্যান্স করি, কাজের পরিধি বৃদ্ধি করি, তাহলে একটা রান্নাঘর হবে, একটা ড্রয়িং রুম হবে, একটা বারান্দা হবে। এইভাবে আস্তে আস্তে করে আমরা বর্ধিত করে থাকি। মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রেও ঠিক, আমি যদি একটা ঘর করি তাহলে আমার চিন্তাই হবে, আরেকজন যদি একটা ঘর করে তাহলে তার নিজস্ব চিন্তাধারায় তার সুযোগ সুবিধার উপর ভিত্তি করে, অথবা সে কাস্টমার কোন ধরনের সুবিধা দেবে তার উপর ভিত্তি করে সে একটা আর্কিটেকচার তৈরি করবে। এখানে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে বন নিউম্যান আর্কিটেকচার, উনি চিন্তা করেছেন যে দুটো আর্কিটেকচারই মোটামুটি একই ধরনের, পার্থক্য হচ্ছে মেমোরির ক্ষেত্রে। এখানে মেমোরি, প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি একসাথে থাকবে। মূলত সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিট, যে আমরা আগেই বলেছি, এবং লজিক ইউনিট থাকবে। কন্ট্রোল ইউনিট টাইমার অ্যান্ড কন্ট্রোলার সিকোয়েন্সার নিয়ে গঠিত, আর কন্ট্রোল লজিকের ক্ষেত্রে কিছু রেজিস্টার এরি থাকবে, এএলইউ থাকবে, ইনপুট এবং আউটপুট সংযুক্ত হবে। আর মেমোরির মধ্যে এখানে দুই ধরনের মেমোরি থাকবে, একটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি আর একটা হচ্ছে ডাটা মেমোরি, দুটো একই জায়গায় থাকবে। এখানে একটু বিশদভাবে দেখানো আছে সিপিইউর ভিতরে কী কী আছে। কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টারের মধ্যে আমরা দেখছি মার, এমডিআর, পিসি অ্যান্ড এসিসি। আমরা যদি একটু অ্যাব্রিভিয়েট করি, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার। পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, আর এসিসি হচ্ছে অ্যাকুমুলেটর। এই শব্দগুলি তোমরা এর বিশদ পেয়ে যাবে মাইক্রোপ্রসেসর সাবজেক্টের। বন নিউম্যান আর্কিটেকচারের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে এর প্রোগ্রাম ও ডাটার জন্য আলাদা মেমোরি, একই মেমোরি ব্যবহার হয়। আমরা একটু আগে দেখেছি একটা মেমোরি, যে মেমোরির মধ্যে প্রোগ্রাম এবং ডাটা দুটোই থাকবে। প্রোগ্রাম এবং ডাটার জন্য একই বাস ব্যবহৃত হয়। বাস কি? বাস হচ্ছে এক গ্রুপ অফ ওয়্যারকে বাস বলা হয়, একগুচ্ছ তারের সমষ্টিকে বাস বলা হয়। এই তারের মধ্য দিয়ে কি যাবে? হয়তো অ্যাড্রেস যাবে, নয়তো ডাটা যাবে। অ্যাড্রেস
অথবা ডাটা। তাহলে বাস হচ্ছে কি একগুচ্ছ তারের সমষ্টি যার মধ্য দিয়ে অ্যাড্রেস এবং ডাটা এবং সময় সময় কন্ট্রোল সিগন্যাল যাবে। এখানে অ্যাড্রেসটা হচ্ছে একমুখী, মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে অথবা ইনপুটে অথবা আউটপুটে অ্যাড্রেস যাবে। ডাটা যখন কাজ করবে তখন সেটা দ্বিমুখী হবে, মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরে অথবা মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে। আর কন্ট্রোল সিগন্যাল এটা একমুখী, যেমন মাইক্রো কন্ট্রোলার থেকে মেমোরিতে, মাইক্রো কন্ট্রোলার থেকে ইনপুটে অথবা আউটপুটে, অথবা আউটপুট থেকে বা মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে, যেদিকেই যাবে সে একমুখী হবে। সেক্ষেত্রে এটা আমরা সাধারণত দেখাই এইভাবে, মাইক্রো কন্ট্রোল সিগন্যালের ডিরেকশনটা দেখাই এইভাবে। আর ডাটা বাসের ডিরেকশন আমরা দেখাই দ্বিমুখী, উভয় দিকে যাওয়া আসা করবে। আর যদি অ্যাড্রেস বাস দেখায় তাহলে অ্যাড্রেস বাস হবে একদিকে, যে কোনো একদিকে যাবে। ইউনিডিরেকশনাল, বাই ডিরেকশনাল, এটা ইউনিডিরেকশনাল, যে কোনো একদিকে একসময় একদিকে কাজ করবে। তাহলে ডাটা বাস দিয়ে ডাটা যায়, অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস যাবে, কন্ট্রোল বাস দিয়ে কন্ট্রোল সিগন্যাল যাবে। তাহলে প্রোগ্রাম এবং ডাটার জন্য এখানে একই বাস ব্যবহৃত হয়। মাইক্রো কন্ট্রোলার মেমোরি থেকে যখন কোনো তথ্য আনবে তখন সে প্রথমত মেমোরির অ্যাড্রেস বা ঠিকানা বের করে নেবে। তারপর ঠিকানা বের হয়ে গেলে তারপর ডাটা আসার প্রশ্ন আসে, ডাটা আসবে অথবা ডাটা সে দিবে। তাহলে অ্যাড্রেস এবং ডাটা দুটো একসাথে কাজ করে না। প্রথমত আমরা ঠিকানা বের করব খুঁজে, তারপর সেই ঠিকানায় আমরা তথ্য পাঠাবো অথবা তার কাছ থেকে তথ্য নিব। এই কারণে আমরা একগুচ্ছ তারের মধ্য দিয়ে, যেমন যদি আমার অ্যাড্রেস বাস যদি 16 বিটের হয় এবং ডাটা যদি 8 বিট হয়, সেক্ষেত্রে 16 বিটের অ্যাডি 0 থেকে অ্যাডি 7, 8 থেকে 15, মোট কতটা হলো? 16টা। এখানে হচ্ছে 8টা, এখানে 8টা। এই অংশটা অ্যাড্রেস এবং ডাটা দুটোর জন্য কাজ করবে। যখন অ্যাড্রেস যাবে তখন দুই অংশ মোট 16 বিট একসাথে কাজ করবে। আর যখন ডাটা যাবে তখন শুধু এই লোয়ার বাইটটা কাজ করবে, নিচের বাইটটা। এখান থেকে ডাটা যদি মেমোরিতে যায়, মেমোরিতে যাবে অথবা মেমোরি থেকে আসবে, অথবা আউটপুটে যাবে অথবা ইনপুট থেকে নেবে। তাহলে এইভাবেই প্রোগ্রাম এবং ডাটার জন্য আমরা একই বাস ব্যবহার করতে পারি। ক্লক স্পিড আমরা শুরুতেই বলেছি, একটা মাইক্রো কন্ট্রোলার যদি 1 মেগাহার্টজে কাজ করে, তার টি স্টেট হবে, টাইমিং স্টেট হবে, সময়ের টাইমিং স্টেট হবে 1 মাইক্রোসেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি যত বাড়বে তার টাইমিং স্টেটের পরিমাণ সময় আরও কম লাগবে। তো সুতরাং ক্লক স্পিড এখানে এর ক্ষেত্রে অর্থাৎ মন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে ক্লক স্পিডটা অনেকটা কম। ক্লক স্পিড যেহেতু কম, কাজের গতিও কম এবং কম সংখ্যক কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন হয় এটা কাজ করাতে গেলে, এবং চিপের ডিজাইনটা সহজ। এখন আমরা আসি হার্ভার্ড আর্কিটেকচার, আরেকজন বিজ্ঞানীর আর্কিটেকচার। এখানেও আগেরটার মতোই, শুধু ইনস্ট্রাকশন মেমোরি আর প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরিটা আলাদা। কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন মেমোরি আর প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরির সাথে আলাদাভাবে যুক্ত হবে। একই মেমোরির ভিতরে ইনস্ট্রাকশন এবং ডাটা থাকবে না। এটাকে আমরা আরেকটা স্লাইডের মধ্যে দিয়ে দেখালাম যে এখানে ডাটা মেমোরি এবং প্রোগ্রাম মেমোরি আলাদা। এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটা আর্কিটেকচারে বলা আছে, যেমন প্রোগ্রাম ও ডাটা আলাদা মেমোরি, এর জন্য আলাদা বাস ব্যবহৃত হবে। এর ক্লক স্পিড আগেরটার থেকে বেশি, এবং এই মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচারে বেশি সংখ্যক কন্ট্রোল সিগন্যাল ব্যবহৃত হয়, এবং চিপ ডিজাইনটা একটু জটিল। ইনস্ট্রাকশন জটিল, সুতরাং চিপ ডিজাইন জটিল। একটা মাইক্রো কন্ট্রোলার যখন আমরা বাজার থেকে কিনবো তখন আমরা কি বিষয় চিন্তা করব, কি বিবেচনা করব? যেমন কাজের গতি, স্পিড কি,
পাওয়ার খরচ কীরকম করে। আমরা যদি বাজার থেকে একটা মোবাইল কিনি অথবা ক্যালকুলেটর কিনি, তাহলে আমরা কি চিন্তা করি, এই মোবাইলটা একবার চার্জ দিলে কতক্ষণ চলে, বা কী কী ফাংশন আছে যেগুলি আমার কাজে লাগবে কিনা। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য দেখে আমি যে কাজের জন্য ব্যবহার করব সেই কাজের জন্য এই কন্ট্রোলারটা সাপোর্ট দিবে কিনা সেটা বিবেচনায় আনতে হবে, তারপরে আমরা কিনব। তাহলে এখানে কাজের গতি এবং পাওয়ার খরচ, ইনপুট আউটপুট পিনের সংখ্যা, অন চিপস র্যাম অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মধ্যে র্যাম এবং রমের পরিমাণ কত, এবং অন চিপস টাইমার আছে কিনা, হার্ডওয়্যারের সফটওয়্যার আর উন্নয়ন যন্ত্রপাতির প্রাচুর্যতা। মাইক্রো কন্ট্রোলারের সাথে যে হার্ডওয়্যার বা সফটওয়্যার যাকে দিয়ে আমরা কাজ করাবো তার প্রাচুর্যতা কি, বাজারে অ্যাভেলেবল কিনা, পাওয়া যায় কিনা, এই বিষয়গুলিকে আমরা বিবেচনায় নেব। মাইক্রো কন্ট্রোলারের প্রয়োগ ক্ষেত্র, এটা ব্যবহার হয় না এমন কোনো জায়গা নেই। যেমন কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে টয়, ক্যামেরা, রোবট, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, আরও অনেক অটোমেটিক হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে এটা ব্যবহৃত হয়। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যে ক্লাসে অসিলোস্কোপ ব্যবহার করি, মাল্টিমিটার ব্যবহার করি, লিকেজ কারেন্ট টেস্টার ব্যবহার করি, সেই প্রত্যেকের এই যে ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড আরও অন্যান্য যে কন্ট্রোল ডিভাইসগুলি ব্যবহার করি, মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে এই মাইক্রো কন্ট্রোলার ব্যবহৃত হয়। মেডিকেল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইসিজি মেশিন, ইকোচেক, কমিউনিকেশনের ক্ষেত্রে সেলফোন, টেলিফোন সেট, আনসারিং মেশিন, অফিস ইকুইপমেন্ট যেমন ফ্যাক্স, প্রিন্টার, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন MP3 প্লেয়ার, PDS এক্সেট্রা, অটোমোবাইলের ক্ষেত্রে স্পিডোমিটার, অটো ব্রেকিং সিস্টেম, এই সবগুলি মূলত মাইক্রো কন্ট্রোলার দিয়ে ব্যবহৃত হয়। মাইক্রো কন্ট্রোলার একটা নির্দিষ্ট পারপাসকে সার্ভ করে। যেমন ইসিজি মেশিন, একটা ইসিজি মেশিন কীভাবে ফাংশন করবে সেটা যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করে দিয়ে দিতে পারে এবং তার সাথে ইনপুট আউটপুট সংযোগ থাকে, ব্যবহারকারী সহজে এটাকে ব্যবহার করতে পারবে। এরকম প্রত্যেকটা ইউজের ক্ষেত্রেই মাইক্রো কন্ট্রোলার আমাদেরকে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস থেকে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম যে দুটো আর্কিটেকচার, একটা হার্ভার্ড আর বর্ন নিউম্যান আর্কিটেকচার। এই আর্কিটেকচার দুটোর বৈশিষ্ট্য কী, কোন ধরনের একটা মাইক্রো কন্ট্রোলার যদি আমরা কিনতে চাই বা নির্বাচন করতে চাই, তাহলে আমরা কী কী বিষয় বিবেচনা করব। এছাড়া আমরা লাস্টলি দেখলাম যে মাইক্রো কন্ট্রোলারের ব্যাপক ব্যবহার, প্রয়োগের ক্ষেত্র। তাহলে এই ক্লাসের উপর ভিত্তি করে এই 4টি বিষয়ে তোমাদের জন্য বাড়ির কাজ রইল। তোমরা অবশ্যই বাসায় বসে বাড়ির কাজটি অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পর বিশেষ শিক্ষককে বাড়ির কাজটি জমা দেবে। বিষয় শিক্ষক বাড়ির কাজটি যথাযথ মূল্যায়ন করবে। আশা করি আজকে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।